আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ার বরকতে এক প্রকার ভালো আছি ইনশাল্লাহ। তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছে। আশা করি তোমরা ক্লাসটা উপকৃত হবে। এটা হলো বায়ু দূষণের যে বায়ু দূষণ থেকে তোমাদের আরেকটি আলোচনা, সেটা হলো আয়নিক যৌগের ব্যাখ্যা। একটা আয়নিক যৌগের সোডিয়াম ক্লোরাইড আছে, সেটার ব্যাখ্যা আমরা করবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, তাই না? এটা কিভাবে আয়নিক যৌগ হইলো, কিভাবে হইলো, সে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার আমরা চেষ্টা করি। এই যে সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, এটা আমরা একটা ব্যাখ্যা করব। আয়নিক যৌগ ব্যাখ্যা করব, তাই আমরা এটাকে ব্যাখ্যা করতেছি। সোডিয়াম ক্লোরাইড যে যৌগ, এই যৌগটার মধ্যে আছে সোডিয়াম এবং ক্লোরিন, তাই না? আমরা সোডিয়াম সম্পর্কে জানতে হবে এবং ক্লোরিন সম্পর্কে জানতে হবে। ক্লোরিন হইল 17, পরমাণু সংখ্যা 17, তার মানে 2 8 7, 2 8 7। আর সোডিয়াম 11, তাই না? সোডিয়ামের পরমাণু সংখ্যা 11, তার মানে 2 8 1। সোডিয়ামের সর্বশেষ কক্ষপথ আছে গোটা একটা, আর ক্লোরিনের সর্বশেষ কক্ষপথ আছে গোটা 7টা। তাহলে বোঝা গেল সোডিয়াম তার একটা ইলেকট্রন অতিরিক্ত আছে এবং ক্লোরিন তার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন ঘাটতি আছে, তাই না? এই অবস্থা সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটা ত্যাগ করে কি হয়, সোডিয়াম প্লাস ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়। এবং পাশাপাশি সেই যখন এই ইলেকট্রনটা ত্যাগ করে, তখন কিন্তু 2 8, তার মানে নিয়নের কাঠামো 2 8 10 কার নিয়ন। তাইলে এই সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটি ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়। পাশাপাশি নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের কাঠামো লাভ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর এই সোডিয়ামের ত্যাগকৃত এই ইলেকট্রনটি তার সংশ্লিষ্ট ক্লোরিন পরমাণু গ্রহণ করে কি হয়, ক্লোরাইড মাইনাস আয়নে অ্যানায়নে পরিণত হয়, ঠিক আছে? বা ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হয়। এবং ক্লোরিন যখন নাকি সোডিয়ামের একটা ইলেকট্রন গ্রহণ করে, তখন তার হবে কত, 2 8 8। 2 8 8 কার আর্গনে, তাই না? আর্গনে 18। তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়ামের থেকে প্রাপ্ত ইলেকট্রনটি গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয় এবং নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনে কাঠামো লাভ করে, ঠিক আছে? এই যে 2 আয়ন, একটা হলো ক্যাটায়ন, একটা হলো অ্যানায়ন। এই সৃষ্ট ক্যাটায়ন এবং অ্যানায়ন, ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন পাশাপাশি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ গঠন করে। তো এটা কিন্তু আমরা ডায়াগ্রামে প্রকাশ করি। তাহলে সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করলো, সোডিয়াম পরমাণু এটা, তাই না? সোডিয়াম পরমাণু কি ছিল, 2 8 1, 2 8 এবং 1 ত্যাগ করলো, একটা ইলেকট্রন ত্যাগ করলো। যদি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে কি হয়, সোডিয়াম প্লাস যখন হয়, তখন কি তার কি একটা ইলেকট্রন থাকবে? হ্যাঁ, থাকবে না। তাই থাকবে কি 2 8, 2 এবং 8। এবং এটা কিন্তু সোডিয়াম প্লাস আয়ন, সোডিয়াম প্লাস ক্যাটায়ন। ঠিক আছে কিন্তু এই যে সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন যে তৈরি করলো, এটা কাঠামো কিন্তু 2 8 বলতে হবে। আগের মতো 2 8 1 বলা যাবে যে একটা ইলেকট্রন ত্যাগ করার পরে সোডিয়াম প্লাস, আর সোডিয়াম প্লাস হলো নিয়নের কাঠামো, নিয়ন 10 কাঠামো। 10 যদি আমরা বলি 2 8 10, 2 8 10, এলো সোডিয়াম প্লাস। তাইলে এই সোডিয়ামের কিন্তু একটা ইলেকট্রন ক্লোরিন পরমাণু গ্রহণ করছে, তাই না? গ্রহণ করলে কি হয়, ক্লোরাইড আয়ন। ক্লোরিন পরমাণু সোডিয়ামের থেকে ইলেকট্রনটি গ্রহণ করা হয়েছে ক্লোরাইড আয়ন, যেটা আর্গন 18 কাঠামো। আগে ছিল 17, এখন হয়ে যাবে 18, 2 8 8। এই যে আর্গনের কাঠামো লাভ করলো, এটা কি বলে যাবে, এটা হলো ক্লোরিন পরমাণু, না? ক্লোরিন কত, 2 8 7, 2 8 এবং 7, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া এবং একটা 7। সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, সোডিয়ামের থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে, ক্লোরাইড আয়ন। ক্লোরাইড আয়ন মানে কি, তার ইলেকট্রন একটা বাইরে গেছে, একটা ইলেকট্রন বাড়ছে, বাইরে কি হয়েছে, নেগেটিভ আয়ন তৈরি করছে। পাশাপাশি 2 8 এবং 8, তার মানে আর্গনে কাঠামো লাভ করছে। ক্লোরাইড আয়ন হয়েছে এবং আর্গনে কাঠামো লাভ করছে, নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গন কাঠামো লাভ করছে ক্লোরিন পরমাণু। আর সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন এবং নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের কাঠামো লাভ করছে। সৃষ্ট দুইটা আয়ন, একটা হলো ক্যাটায়ন, একটা হলো অ্যানায়ন। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন একসাথে হবে, ক্যাটায়ন এবং অ্যানায়ন একসাথে হয়েছে, হয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ গঠন করে। তাহলে এটা হলো
আমরা বলতে পারি সোডিয়াম প্লাসটা কি এটা, এই যে 2 8, 2 8 হলো 2 8 হলো সোডিয়াম প্লাস, আর মানে ক্লোরাইড মাইনাসটা কি 2 8 এবং 8, 2 8 এবং 8, ঠিক আছে। 2 এলে 1 নম্বরে 2টা এবং 8টা এবং 8টা, তাহলে সোডিয়াম প্লাস হলো 2 8 আর ক্লোরাইড মাইনাস হলো 2 8 8, তার মানে এগুলো আর্গন কাঠামো, এটা হলো নিয়নের কাঠামো। যাক, এই ক্যাটায়ন এবং অ্যানায়ন একসাথে স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়েছে, স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ মানে গঠন করেছে। এইভাবে কিন্তু সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগটি আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হলো, ঠিক আছে। এইভাবে আমরা আয়নিক যৌগের যে কোনো আয়নিক যৌগের ব্যাখ্যা যদি তোমরা করো তাহলে তাদের পারমাণবিক সংখ্যার ব্রিফিং দিতে পারো। অধাতু মৌলের পারমাণবিক সংখ্যার ব্রিফিং দিবা শক্তি স্তরে, ধাতু মৌল ভ্রমণে সে যাই থাক এটার ব্রিফিং দিবা। দেওয়ার পরে দেখো অতিরিক্ত ইলেকট্রন মানে কয়টা আছে, অতিরিক্ত ইলেকট্রন যদি একটা থাকে এটাও ত্যাগ করতে হবে, ত্যাগ করে ক্যাটায়ন উৎপন্ন হবে। যদি দুইটা থাকে দুইটা ত্যাগ করতে পারবে, আর দুইটা যদি ত্যাগ করে তাহলে 2 প্লাস হবে, ঠিক আছে। এভাবে তোমরা, আর যদি একটা ইলেকট্রন সে গ্রহণ করছে তাহলে একটা মাইনাস, যদি দুইটা ইলেকট্রন মানে গ্রহণ করে তাহলে কি হবে, 2টা মাইনাস হবে। এভাবে এই সৃষ্ট নেগেটিভ এবং পজিটিভ পজিটিভ আয়নটাকে আমরা বলি ক্যাটায়ন, নেগেটিভ আয়নটাকে আমরা বলি অ্যানায়ন। ক্যাটায়ন এবং অ্যানায়ন একসাথে স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা আয়নিক যৌগ গঠন করে ফেলে। আমরা যদি ডায়াগ্রাম বলি এভাবে করতে পারি, যদি একটা ত্যাগ করে তাহলে একটা ত্যাগ করবা, যদি দুইটা থাকে দুইটা ত্যাগ করবা, ঠিক আছে। ত্যাগ করতে পারে 2টা পর্যন্ত ত্যাগ করা যায়, 3টাও ত্যাগ করতে পারে। এলিমেন্টের ক্ষেত্রে 3টা ত্যাগ করতে পারে। অক্সিজেনের ক্ষেত্রে আমরা দেখছি 2টা ইলেকট্রন মানে গ্রহণ করতে পারে, অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে 2টা যদি মান গ্রহণ করে 2টা মাইনাস হবে, আর যদি একটা ত্যাগ করে তাহলে একটা প্লাস, আর যদি 2টা ত্যাগ করে তাহলে 2 প্লাস হবে, ঠিক আছে। এই সৃষ্ট ক্যাটায়ন বা অ্যানায়ন এইভাবে আয়নিক যৌগ গঠন করে ফেলে স্থিরবৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা। এখন আমরা এটা কি হয়েছে আমরা একটু বিবরণটা লিখতে চাই, বিবরণ লিখতে চাই। আমরা এই যে আয়নিক যৌগটা কিভাবে তৈরি হলো আমরা বিবরণ লিখব। সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি এবং ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ষাটটি ইলেকট্রন রয়েছে, 7টি ইলেকট্রন রয়েছে। অবস্থা সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথের একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস ক্যাটায়ন উৎপন্ন করে এবং নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের কাঠামো লাভ করে।
আবার ক্লোরিন, সোডিয়ামের ত্যাগকৃত একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড অ্যানায়ন উৎপন্ন করে এবং নিকটতম মূল আর্গন এর কাঠামো লাভ করে। ঠিক আছে, আমরা লক্ষ্য করলাম সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন ত্যাগ করে। এখানে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 60টি ইলেকট্রন রয়েছে। এমন তো অবস্থা, সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন ত্যাগ করে, একটি ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস ক্যাটায়ন উৎপন্ন করে এবং নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়ন 10 কাঠামো লাভ করে। আবার ক্লোরিন সোডিয়ামের ত্যাগকৃত একটি ইলেকট্রন ক্লোরিন গ্রহণ করে, ত্যাগকৃত একটি ইলেকট্রন ক্লোরিন সোডিয়ামের ত্যাগকৃত একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড অ্যানায়ন উৎপন্ন করে এবং নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গন গ্রহণ করার পরে ছিল 17টা, এখন হয়েছে 18টা। 18 কার আর্গনের নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের কাঠামো লাভ করে এলো ক্লোরাইড আয়ন উৎপন্ন করে গ্রহণ করে এবং নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের কাঠামো লাভ করে। আর সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন উৎপন্ন করে এবং নিকটতম নিষ্ক্রিয় মৌল তার 11 থেকে একটা গেলে থাকবো 10টা হলো নিয়নের কাঠামো লাভ করে। ই যে ক্যাটায়ন, ই যে অ্যানায়ন হলো ক্লোরাইড আর ক্যাটায়ন হলো সোডিয়াম প্লাস। এই দুই আয়ন দ্বয় সৃষ্ট আয়ন দ্বয় পরস্পর তীব্র স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগ গঠন করে। এই হলো আমাদের সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগের পরিপূর্ণ ব্যাখ্যা। আমরা ডায়াগ্রাম দিয়েছি এবং ব্যাখ্যা দিয়েছি। শিক্ষার্থীবৃন্দ, এই যে সোডিয়াম ক্লোরাইড যে আয়নিক যৌগটা, এর মধ্যে আছে কি সোডিয়াম এবং ক্লোরিন। এই যে সোডিয়াম তার পারমাণবিক সংখ্যা তোমার 11, 281। এই যে ক্লোরিন এটা পারমাণবিক সংখ্যা 17, 287। ওটা দেখা যায় যে সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন 281 আর ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে 287, তার মানে 60 ইলেকট্রন রয়েছে, তাই না? এই অবস্থা সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন ত্যাগ করে কি হয়? সোডিয়াম প্লাস আয়ন ক্যাটায়নে পরিণত হয়। সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটি সংশ্লিষ্ট ক্লোরিন পরমাণু গ্রহণ করে কি হয়? ক্লোরাইড আয়ন বা অ্যানায়ন উৎপন্ন করে, তাই না? এই যে সোডিয়াম তার একটা ইলেকট্রন ত্যাগ করার পরে কিন্তু 281 নাই, মানে 208 কার নিয়নের কাঠামো, নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের কাঠামো লাভ করে সোডিয়াম প্লাস, তাই না? আর সোডিয়ামের ত্যাগকৃত একটা ইলেকট্রন যখন ক্লোরিন গ্রহণ করলো, ক্লোরিন আগে ছিল কটা? 17টা, এখন কটা হয়েছে? 18টা। সোডিয়ামের একটা কমছে আর ক্লোরিনের একটা বাড়ছে, তাই না? সোডিয়ামের একটা কমছে আর ক্লোরিনের একটা বাড়ছে। ক্লোরিন যদি একটা বাড়ে তাহলে কি হয়? ক্লোরাইড আয়ন হইলো। পাশাপাশি নিকটতম নিষ্ক্রিয় মৌল 17 থেকে 18 কিন্তু আর্গনের। 18 কার আর্গনের কাঠামো লাভ করলো। আর সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে কিন্তু সোডিয়াম প্লাস আয়ন বা অর্থাৎ নিয়নের কাঠামো লাভ করলো। আগে ছিল 11টা, হলো 10টা। ঠিক আছে, তার একটা কমছে আর তার একটা বাড়ছে। সে কমে হয়েছে নিয়নের কাঠামো, ক্লোরিন বাইরে হয়েছে ক্লোরাইড আয়ন এবং আর্গনের কাঠামো। দুই সৃষ্ট আয়ন দ্বয়
একটা হলো সোডিয়াম প্লাস, একটা হলো ক্লোরাইড মাইনাস। এই আয়ন দ্বয় স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে কিন্তু সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগটি গঠন করে। এইভাবে কিন্তু যে কোনো আয়নিক যৌগের মধ্যে তোমরা এই ধরনের ব্যাখ্যা দিবা। প্রথম লক্ষ্য করবা যে এখানে কোন কোন মৌল দ্বারা আয়নিক যৌগটা আছে, কোন কোন মৌল আছে, তাদের পারমাণবিক সংখ্যা কত কত, এটা ব্যাখ্যা করবা। করে সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, যেমন সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে পাইছে পড়ে একটা, ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে পাইছে পড়ে 7টা। তো আমাদের প্রথম মার্কিং করতে হবে তাদের সর্বশেষ কক্ষপথে কয়টা আছে। আয়নিক যৌগের মধ্যে প্রধান বৈশিষ্ট্য হলো একটা ধাতু একটা অধাতু, একটা অধাতু থাকবে। ধাতুর সর্বশেষ কক্ষপথে অতিরিক্ত ইলেকট্রন, একটা দুইটা বা তিনটা এরকম অতিরিক্ত ইলেকট্রন থাকবে। আর অধাতুর যে মৌলবর্ণটা এটার একটা ইলেকট্রন বা দুইটা এরকম ইলেকট্রন ঘাটতি থাকবে। আমরা লক্ষ্য করেছি গ্রুপ 1, 2 থেকে ধাতু মৌলগুলো আয়নিক যৌগ গঠন করে, এবং গ্রুপ 16 এবং 17 গ্রুপ 16 এবং 17 মৌলগুলো অধাতুগুলো আয়নিক যৌগ গঠন করে, তারা ইলেকট্রন গ্রহণ করে। আর 1, 2 এর যে মৌলগুলো আছে 1 এবং 2 তীব্র খাদ্য এবং মৃৎ খাদ্য, তারা কিন্তু ইলেকট্রন ত্যাগ করে। তারা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক ব্যাকেটনে পরিণত হয়। 16, 17 গ্রুপের যে মৌলগুলো তারা ইলেকট্রন গ্রহণ করে। 17 গ্রুপের যে মৌলগুলো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা একটাকে ইলেকট্রন গ্রহণ করতে পারে। কারণ 17 গ্রুপের মৌলগুলোতে সর্বশেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে। আর গ্রুপ 16 যারা আছে অক্সিজেন, সালফার ইত্যাদি, তাদের সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে। তার মানে তাদের 2টা ইলেকট্রন ঘাটতি থাকে, তাই না? তারা 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। 17 যারা আছে তারা 1টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তো 2টা যদি গ্রহণ করে তাহলে 2-, অক্সিজেন যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে অক্সিজেন 2-, ঠিক আছে। আর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই যে মৌলগুলো গ্রুপ 2 এর মৌলগুলো, তারা 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। কি হবে? ম্যাগনেসিয়াম হলো 2, 8, 2, তাহলে 2টা ইলেকট্রন সে ত্যাগ করতে পারবে। ক্যালসিয়াম যদি হয় 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, ঠিক আছে। প্রক্রিয়া শিক্ষিত তাহলে আমরা বিবরণটা দিয়ে দিলাম যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। ক্যালসিয়াম একটা আয়নিক যৌগ, এটা আমরা ব্যাখ্যা করবো। তাই এখান থেকে আছে ক্যালসিয়াম বা অক্সিজেন, তাই না? ক্যালসিয়াম হলো 20, 2, 8, 8 এবং 2। অক্সিজেনের কত? 8। তাহলে বলা অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন ঘাটতি আছে কষ্ট হওয়ার জন্য, আর ক্যালসিয়ামের সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন অতিরিক্ত আছে। এই অবস্থায় ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে। ক্যালসিয়াম যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি হবে? ক্যালসিয়াম 2+, তাই না? ক্যালসিয়ামের ত্যাগকৃত 2টা ইলেকট্রন যদি অক্সিজেন গ্রহণ করে তাহলে কি হবে? অক্সিজেন 2-। বুঝতে পারছো নি? তাহলে অক্সিজেন এর মধ্যে 2টা ইলেকট্রন ঘাটতি আছে কষ্ট হইতে। ক্যালসিয়ামের 2টা ইলেকট্রন অতিরিক্ত আছে। ক্যালসিয়াম কিন্তু 2টা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ আয়নে পরিণত হয়। ক্যালসিয়ামের ত্যাগকৃত 2টা ইলেকট্রন সংশ্লিষ্ট অক্সিজেন গ্রহণ করে কি হবে? অক্সিজেন 2-। তাহলে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, এই জন্য 2-, 2টা ইলেকট্রন ত্যাগ করছে 2+। বুঝছো? এভাবে কিন্তু তোমরা আয়নিক যৌগের ব্যাখ্যা করতে হবে। এই সৃষ্ট আয়ন দ্বয়, এটা হলো ক্যাটায়ন, এটা হলো অ্যানায়ন। এই যে ক্যালসিয়াম 2+, অক্সিজেন 2-, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হবে। স্থির
আকর্ষণ বল, বুঝছো? দ্বারা যুক্ত কিন্তু আয়নিক যৌগ মার তৈরি করে ফেলবে। যদি তোমরা ডায়াগ্রাম দাও, এটা হলো এটা ক্যালসিয়াম পরমাণু কিন্তু 20, ক্যালসিয়াম -2 ইলেকট্রন। তা কিন্তু 4টা, 1 2 3 4টা। এটা 2টা, এখানে 8টা, এখানে 8টা। দুই 8 এবং 8 এবং 2 মাইনাস 2টা ইলেকট্রন। তাহলে কি হবে? ক্যালসিয়াম 2 প্লাস। এখন কিন্তু 2 8 8, 2টা ইলেকট্রন যখন ক্যালসিয়াম ত্যাগ করে তখন কিন্তু হবে ক্যালসিয়াম 2 প্লাস, তার মানে 2 8 8। 1 2 3। এটা হলো ক্যালসিয়াম 2 প্লাস, বুঝছো? ডায়াগ্রাম বুঝলো? ক্যালসিয়াম, এটা হলো ক্যালসিয়াম পরমাণু, 2টা ইলেকট্রন ত্যাগ করলো বা প্রদান করলো, মান করলে কি হবে? 2টা তার কমবে, তাই থাকবো তো 2 8 এবং 8। এটা নাই, এই 2টা নাই, তাহলে 2 8 8 কি 2 8 এবং 8, বুঝছো? এটা হলো ক্যালসিয়াম 2 প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস। আচ্ছা, অক্সিজেন কিন্তু তার 2 6, সে 2টা পাইছে, তাহলে এখন কত হবে? 2 8, 2 8 অক্সিজেন। এলো অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণু 2 6, 2 6 প্লাস 2টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন সে গ্রহণ করলো, পরে কি হবে? অক্সিজেন 2 মাইনাস, তখন কি 2 6 থাকবে নাকি 2 8 হয়ে যাবে? 2 8 হয়ে যাবে, তাই না? 1 2। অক্সিজেন 2 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস কি 2টা মিশে পাইছে, আগে ছিল 6টা, 1 2 8, 2 8 হয়ে গেছে, তার মানে 2 এবং 8। ওকে, এলো অক্সিজেন 2 মাইনাস। এই সৃষ্ট 2টা আয়ন, ক্যালসিয়াম 2 প্লাস এবং অক্সিজেন 2 মাইনাস, 2টা কিন্তু একসাথে সিরিজে অক্সিজেন বল দ্বারা এই যৌগটা তৈরি করছে, তাই না? আমরা এটা মুছে লাই। এটা হলো ক্যালসিয়াম 2 প্লাস, এটা হলো অক্সিজেন 2 মাইনাস। 1 1 2 3। দুই 8, ক্যালসিয়াম 2 প্লাস, 2 8 এবং 8। ঠিক আছে, ক্যালসিয়াম 2 প্লাস প্লাস অক্সিজেন 2 মাইনাস, 2 8। is equal to ক্যালসিয়াম 2 প্লাস আয়ন এবং অক্সিজেন 2 মাইনাস, এটা এনায়ন, এটা হলো ক্যাটায়ন, এই দুই আয়ন স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হবে, না?
বল যুক্ত হয়ে কিন্তু এটা এভাবে থাকবে, এটা দুইটা জয়েন হয়ে যাবে, দুইটা তীব্র আকর্ষণ বল, তীব্র আকর্ষণ বল, তীব্র আকর্ষণ বল, এই দুটো একসাথে হয়ে যাবে না। এটা হলো তোমার ক্যালসিয়াম 2+। নাকি আর এটা হলো অক্সিজেন 2-। ঠিক আছে, টু মাইনাস। এটা হলো ক্যালসিয়াম অক্সাইড, আয়নিক যৌগ, ক্যালসিয়াম অক্সাইড আয়নিক যৌগ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই হলো ক্যালসিয়াম 2+ আয়ন এবং অক্সিজেন 2- আয়ন দুটো একসাথে স্থিরীভূত আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড যৌগ তৈরি করছে। তার আগে ক্যালসিয়াম সর্বশেষ কক্ষপথে দুটি ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করেছে ক্যালসিয়াম 2+। এবং এটা কিন্তু এই যে ক্যালসিয়াম, এটা হলো ক্যালসিয়াম পরমাণু, মানে 2, 8, 8 এবং 2, 2, 8, 8 এবং 2 হলো ক্যালসিয়াম পরমাণু। তার সর্বশেষ কক্ষপথে দুটি ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করার পরে হয়েছে কিটা ক্যালসিয়াম 2+। ক্যালসিয়াম 2+ মানে আর এই দুটো আর নাই, তার মানে 2, 8 এবং 8, 2, 8 এবং 8 এটা ক্যালসিয়াম 2+। এই ক্যালসিয়ামের থেকে কিন্তু দুটো ইলেকট্রন সংশ্লিষ্ট অক্সিজেন মানে গ্রহণ করছে। গ্রহণ করে কি হবে, অক্সিজেন কত ছিল, 2, 6 ছিল, 2, 6 ছিল মানে অক্সিজেনে, অক্সিজেন পরমাণু হইল 2, 6, 2, 6 আর ক্যালসিয়াম পরমাণু হইল 2, 8, 8, 2, 2, 8, 8 এবং 2 হলো ক্যালসিয়াম মানে পরমাণু, এটা অক্সিজেন পরমাণু হলো 2, 6, তাই না। অক্সিজেন তার থেকে কিন্তু দুটো ইলেকট্রন মানে গ্রহণ করছে, গ্রহণ করে কি হয়েছে অক্সিজেন 2-, অক্সিজেন 2-, তার মানে 2 এখানে ছিল 2, 6 আয়ন হলো 2, 8, 2, 8, 2, 6 জায়গা ধরে 2, 8 হলো অক্সিজেন মান 2-। আর ক্যালসিয়ামের পরমাণু ছিল 2, 8, 8, 2, 2, 8, 8 এবং 2, তাই না। তাইলে এখানে ক্যালসিয়াম পরমাণুটা 2, 8, 8 এবং 2 হলো 2, ঠিক আছে। দুইটা ইলেকট্রন মানে ত্যাগ করছে, দুইটা ত্যাগ করে তাহলে 2, 8, 8 থাকে, তাই না। 2, 8 এবং 8, 2, 8 এবং 8 হইলো এটা এটা হলো আর্গন কাঠামো। এটা কার কাঠামো, আর্গনের কাঠামো। সেই ধরুন দুইটা অক্সিজেন দুটো গ্রহণ করছে, তখন হলো নিয়নের কাঠামো। 2, 8 হলো নিয়ন, 2, 8 কার 10 মানে নিয়ন, 2, 8, 8 কার ক্যালসিয়াম 2+, আর্গন কাঠামো। তাহলে এখন পরবর্তীতে এটা হলো ক্যাটায়ন, এটা হলো অ্যানায়ন, মাইনাস হলো অ্যানায়ন আর প্লাস হলো ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন, এটা হলো ঋণাত্মক আয়ন। এই ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন দুটো একসাথে যুক্ত হয়ে গেছে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড আয়নিক যৌগ মানে তৈরি করলো। ক্যালসিয়াম 2+, অক্সিজেন 2-। এই যে অক্সিজেন 2- মানে 2, 8, 2, 8 হলো অক্সিজেন 2-, আর ক্যালসিয়াম 2+ মানে 2, 8, 8, 2, 8, 8 হইলো ক্যালসিয়াম 2+। তাহলে দুইটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা স্থির বৈদ্যুতিক তীব্র আকর্ষণ বল, স্থির বৈদ্যুতিক তীব্র আকর্ষণ বল দ্বারা দুইটা একসাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড আয়নিক যৌগ মান গঠন করছে। ঠিক আছে, এইভাবে তোমরা যে কোনো আয়নিক যৌগের ব্যাখ্যা করতে পারবে। তোমরা ডায়াগ্রাম যদি চা তাহলে ডায়াগ্রাম দিতে পারবে, আর যদি ডায়াগ্রাম না চা তাহলে ডায়াগ্রাম ছাড়াই দিতে পারবে। ওকে, সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আলহামদুলিল্লাহ।